সবাইকে এই চ্যানেলে স্বাগত। 912 খ্রিস্টাব্দে এই এরিয়াতে গুর্জর প্রতিহার সাম্রাজ্য ভেঙে নতুন বিভিন্ন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়, যেমন তোমার, চৌহান, চাভরা, চুরাসমা, পরমার, চান্ডেল, ত্রিপুরী কলচুরি ইত্যাদি। এই যে এখানে তোমার, চৌহান, চাভরা, চুরাসমা, পরমার, চান্ডেল, ত্রিপুরী কলচুরি আর এই এরিয়াতে থেকে যায় গুর্জর প্রতিহারের একটু অংশ। এই সাম্রাজ্যগুলোকে একসাথে বলা হতো রাজপুত সাম্রাজ্য। আর এখানে যে সমস্ত বংশ আসে সেই সমস্ত বংশগুলোকে বলা হয় রাজপুত বংশ। তো এই রাজপুত বংশগুলো সম্পর্কেই ওভারঅল কিছু বিষয় আজকের ক্লাসে বলবো। প্রথমেই আসি এই তোমার সাম্রাজ্য নিয়ে। তোমার সাম্রাজ্য সম্পর্কে দু তিনটে কথা আছে। এর রাজধানী ছিল অনঙ্গপুর। তোমার সাম্রাজ্যের রাজধানী অনঙ্গপুর। দিল্লির ভিতরে একটি ছোট্ট জায়গা আছে অনঙ্গপুর, সেটিই ছিল এই তোমার সাম্রাজ্যের রাজধানী। এই তোমার সাম্রাজ্যের একজন ফেমাস রাজা ছিল অনঙ্গপাল তোমার। 1052 খ্রিস্টাব্দে দিল্লিতে তিনি একটি কেল্লা বা ফোর্ট নির্মাণ করেছিলেন, লালকোট ফোর্ট বা লালকোট কেল্লা। পরবর্তীকালে চৌহান সাম্রাজ্যের রাজা পৃথ্বীরাজ চৌহান এই লালকোট ফোর্টটাকেই আবার সংস্কার করান এবং সেটাকেই বলা হয় কিলা রায়পিথোরা বা রায়পিথোরার কেল্লা, বর্তমানে যেটি কুতুব মিনারের আশেপাশে এই এরিয়াতে রয়েছে। 1151 খ্রিস্টাব্দে গিয়ে এই চৌহান সাম্রাজ্য এই তোমার সাম্রাজ্যকে নিজের আন্ডারে নিয়ে নেয়। এরপরে এই যে চৌহান, তবে চৌহান সম্পর্কে আমরা পরে আসবো। চৌহান সাম্রাজ্য থেকে কিছুদিন পর ভাগ হয়ে নতুন একটা সাম্রাজ্য তৈরি হয়, গুহিলা সাম্রাজ্য বা গুহিলাস সাম্রাজ্য। চৌহান সাম্রাজ্যের দক্ষিণে এই যে এই এরিয়াতে নতুন একটা সাম্রাজ্য তৈরি হয়েছিল, সেটা হলো গুহিলা সাম্রাজ্য বা গুহিলা সাম্রাজ্য। এই যে এরিয়া, এই এরিয়াটাকে বলা হয় মেওয়ার এরিয়া। এর আগের নাম ছিল মেদপথ। এর রাজধানী ছিল নাগারদা বা নাগাদা, বর্তমানে যেটা উদয়পুর। উদয়পুর জায়গা আছে, উদয়পুর জায়গার আশেপাশে এইখানে রয়েছে নাগাদা বা নাগারদা। এইটা ছিল এই গুহিলা সাম্রাজ্যের রাজধানী। এর প্রতিষ্ঠাতা ধরা হয় গুহদত্তকে। তবে এর প্রতিষ্ঠাতা নিয়ে একটা মত পার্থক্য রয়েছে। গুহিলা সাম্রাজ্যের একটি সাহিত্য রয়েছে একলিঙ্গ মহত্ব বা একলিঙ্গ পুরাণ। এই একলিঙ্গ পুরাণ মতে এই গুহিলা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলো গুহদত্ত, কিন্তু অনেক ইতিহাসবিদ বলেন যে এই গুহিলা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাপ্পা রাওয়াল। এই গুহিলা সাম্রাজ্যের রাজারা নিজেদের নামের সাথে রাওয়াল শব্দটি ব্যবহার করতেন। রাওয়াল ছিল তাদের উপাধি, যেমন বাপ্পা রাওয়াল। এছাড়া একজন বিখ্যাত রাজা আছেন রাওয়াল রতন সিং, যার স্ত্রী ছিল পদ্মাবতী। এই রতন সিংকে হারিয়ে দিয়েছিলেন আলাউদ্দিন খলজি। পরবর্তীতে এই গুহিলা সাম্রাজ্যের জায়গায় চলে আসে সিসুদিয়া সাম্রাজ্য। এই সিসুদিয়া সাম্রাজ্যের রাজারা নিজেদের নামের সাথে রানা শব্দটি যোগ করতেন, মানে তাদের উপাধি ছিল রানা, যেমন রানা প্রতাপ সিং, রানা কুম্ভ, রানা হামির ইত্যাদি। রাজা হামিরকেই এই সিসুদিয়া বংশের প্রথম রাজা বলে ধরা হয়। বেশ কিছুটা সময় পরে গিয়ে এই গুহিলা সাম্রাজ্য সুলতানি সাম্রাজ্যের আন্ডারে চলে আসে, মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের আন্ডারে চলে আসে। এরপরে একটা সাম্রাজ্য আছে সোলাঙ্কি সাম্রাজ্য, বা এখানে বংশ ছিল সোলাঙ্কি বংশ। আমরা জানি যে এই প্রতিহার সাম্রাজ্য ভেঙে এই এরিয়াতে তৈরি হয়েছিল চাভরা সাম্রাজ্য। পরবর্তীকালে 940 খ্রিস্টাব্দে গিয়ে এই চাভরা এরিয়াতেই চলে আসে সোলাঙ্কি। একজন রাজা ছিলেন মুলা রাজা। মুলা রাজা 940 খ্রিস্টাব্দে গিয়ে এই চাভরা সাম্রাজ্যের জায়গায় সোলাঙ্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। ফলে সোলাঙ্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় এই মুলা রাজাকে। বলা হয় যে এই সোলাঙ্কিরা চালুক্যদের বংশধর ছিল। আমরা জানি যে এই এরিয়াতে ছিল চালুক্য সাম্রাজ্য। প্রথমে এই এরিয়াতে চালুক্য সাম্রাজ্য ছিল, পরে এখানে রাষ্ট্রকূট এসছে, আবার এখানে চালুক্য এসছে। ফলে ওই চালুক্য সাম্রাজ্যের কিছু কিছু বংশধর এই এরিয়াতে চলে যায় এবং তারাই পরবর্তীকালে গিয়ে ওই সোলাঙ্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। ফলে এই সোলাঙ্কি সাম্রাজ্যটাকে চালুক্য সাম্রাজ্যও বলা হয়। এর রাজধানী ছিল অনিলওয়ারা, বর্তমানে যার নাম হলো পাটান। এই যে এই এরিয়াতে রয়েছে পাটান, এই যে এখানে রয়েছে পাটান। এই সোলাঙ্কি সাম্রাজ্যে একজন বিখ্যাত রাজা ছিলেন ভীম প্রথম। এই ভীম প্রথমের সময় 1026 সালে গজনি গুজরাট আক্রমণ করেছিলেন এবং সোমনাথ মন্দির লুট করে সেটার অনেকাংশই ধ্বংস করে দিয়েছিলেন। ভীম প্রথমের স্ত্রী ছিল উদয়মতী। ভীম প্রথম মারা যাওয়ার পর তার স্ত্রী উদয়মতী 1063 খ্রিস্টাব্দে তার স্বামীর স্মরণে একটি স্থাপত্য নির্মাণ করেছিলেন রানী কি ভাব, যেটা বর্তমানে 100 টাকার নোটের পিছনে দেখা যায়। এই সোলাঙ্কি বংশের আর একজন বিখ্যাত রাজা ছিলেন রাজা কর্ণ। রাজা কর্ণ এখানে সবরমতী নদীর পাশে একটা শহর স্থাপন করেছিলেন কর্ণবতী, যার বর্তমান নাম হলো আমেদাবাদ। তো এই হলো এই চারটে সাম্রাজ্য সম্পর্কে আমরা দেখলাম। এরপরে আছে পরমার সাম্রাজ্য।
এই পরমার সাম্রাজ্যকে মালবা পরমার সাম্রাজ্য বলা হয়, কারণ এই পরমার সাম্রাজ্যের এরিয়া ছিল এই এরিয়া। এই যে এই এরিয়াটাকে বলা হয় মালবা এরিয়া। মালবা এরিয়াতে পরমার সাম্রাজ্য তৈরি হয়েছিল, ওই জন্য তার নাম মালবার পরমার সাম্রাজ্য। এর প্রতিষ্ঠাতা হলো উপেন্দ্র, আর এর রাজধানী হলো উজ্জয়িনী। এই যে এখানে রয়েছে উজ্জয়িনী। এই পরমার সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হলো রাজা ভোজ। রাজা ভোজ তার রাজধানী নিয়ে যায় ধারানগরে, বর্তমানে যার নাম ধার। এই যে এইখানে হলো ধার বা ধারানগরী। রাজা ভোজ তার রাজধানী উজ্জয়িনী থেকে ধার বা ধারানগরীতে নিয়ে যায়। রাজা ভোজ দুটি বিখ্যাত মন্দির নির্মাণ করান, একটা হলো ভোজেশ্বর মন্দির আর একটা সরস্বতী মন্দির। ভোজেশ্বর মন্দির আর সরস্বতী মন্দির। এই ভোজেশ্বর মন্দিরেই তখন সবচেয়ে উঁচু শিবলিঙ্গ ছিল। পরমার সাম্রাজ্যের শেষ রাজা হলো মহাকাল দেব। 1305 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি এই মহাকাল দেবকে হারিয়ে এই পরমার সাম্রাজ্যকে নিজের সাম্রাজ্যের সাথে মিলিয়ে নেয়, মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের সাথে মিলিয়ে নেয়। এরপরে রয়েছে চান্ডেল বংশ বা চান্ডেল সাম্রাজ্য। এই যে এই এরিয়াতে হলো চান্ডেল সাম্রাজ্য। এর রাজধানী প্রথমে ছিল মহোবা, পরে সেটা খাজুরাহোতে চেঞ্জ হয়ে যায়। এই যে এইখানে হলো মহোবা, বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থিত, আর পরে চলে যায় খাজুরাহ, যেটা বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে এই চান্ডেল সাম্রাজ্যের রাজধানী প্রথমে ছিল মহোবা, তারপরে চলে আসে খাজুরাহ। এর প্রথম শাসক বলা হয় নন্নুককে। নন্নুকের সময়কাল ছিল 831 থেকে 845 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার এই সময়কালটা যদি দেখি, এই চান্ডেল সাম্রাজ্য প্রতিহার থেকে ভাগ হয়ে যায় 912 খ্রিস্টাব্দে, কিন্তু এই চান্ডেলের প্রথম শাসক বলা হচ্ছে নন্নুককে। আসলে প্রতিহার সাম্রাজ্যের ভেতর থেকে এই চান্ডেল সাম্রাজ্য আলাদা শাসন করছিল, কিন্তু তার উপরে কন্ট্রোল ছিল প্রতিহার সাম্রাজ্যের। পরে 912 খ্রিস্টাব্দে গিয়ে যখন এগুলো ভাগ হয়ে যায়, তখন এই সাম্রাজ্য পুরোপুরি স্বাধীন হয়ে যায়। ফলে এই চান্ডেল সাম্রাজ্য প্রথম শুরু হয় বলা হয় যে এই 831 খ্রিস্টাব্দ থেকেই। তো চান্ডেল সাম্রাজ্যের প্রথম শাসক নন্নুক বা প্রতিষ্ঠাতা নন্নুক। এখানে পরপর তিনজন বিখ্যাত রাজা আসেন, যশোবর্মন, ধঙ্গ আর বিদ্যাধর। যশোবর্মন, ধঙ্গ আর বিদ্যাধর। কি বললাম? যশোবর্মন, ধঙ্গ আর বিদ্যাধর। এই তিনজন তিনটি বিখ্যাত মন্দির নির্মাণ করেছিলেন। এই চান্ডেল বংশের রাজারা মন্দির নির্মাণের প্রতি খুবই আগ্রহী ছিলেন। সেই হিসাবে এই তিনজন রাজা যশোবর্মন, ধঙ্গ আর বিদ্যাধর তিনটি বিখ্যাত মন্দির নির্মাণ করিয়েছিলেন। চতুর্ভুজ মন্দির, বিশ্বনাথ মন্দির আর কান্দারিয়া মহাদেব মন্দির। এই তিনটে মন্দির একই স্টাইলে। নর্মালি উত্তর ভারতে যে সমস্ত মন্দির দেখা যায় সেগুলি নাগর শিল্পকলায় তৈরি করা, আর এই নাগর শিল্পকলায় তৈরি হলো এই তিনটে মন্দির। তিনটে মন্দির একই রকমের দেখতে। চতুর্ভুজ মন্দির, বিশ্বনাথ মন্দির আর কান্দারিয়া মহাদেব মন্দির। যশোবর্মন তৈরি করান চতুর্ভুজ মন্দির, ধঙ্গ তৈরি করান বিশ্বনাথ মন্দির, আর বিদ্যাধর তৈরি করান কান্দারিয়া মহাদেব মন্দির। এই তিনটি মন্দিরই খাজুরাহোতে অবস্থিত। এবার যশোবর্মন বিষ্ণু ভগবানের পূজারী ছিলেন, ফলে এই যে চতুর্ভুজ মন্দির সেটি বিষ্ণু ভগবানের উদ্দেশ্যে তৈরি করা। আর ধঙ্গ এবং বিদ্যাধর এই দুইজনেই শিব ভগবানের পূজারী ছিলেন, ফলে ধঙ্গের তৈরি করা বিশ্বনাথ মন্দির এবং বিদ্যাধরের তৈরি করা কান্দারিয়া মহাদেব মন্দির এই দুটি শিব ভগবানকে উদ্দেশ্য করে তৈরি করা। রাজা ধঙ্গকে নিয়ে একটা কথার প্রচলন আছে যে রাজা ধঙ্গ বা ধন্দ গঙ্গা যমুনার সঙ্গম স্থলে নিজের জল সমাধি করেছিলেন। এবার বিদ্যাধরের সময়, চান্ডেল সাম্রাজ্যের রাজা ছিল বিদ্যাধর, আর সেই সময় এই প্রতিহার সাম্রাজ্যের রাজা ছিল রাজপাল বা রাজ্যপাল। এই সময় এই এরিয়াতে গজনি এই প্রতিহার সাম্রাজ্যের উপর আক্রমণ করেছিল। রাজপাল এমনি গজনির অধীনতা স্বীকার করে নেয়, আর এই খবর পেয়ে বিদ্যাধর গিয়ে রাজপালকে হত্যা করে দেয়। এই চান্ডেল বংশের একজন রাজা ছিলেন পরমর্দি বা পরমদি দেব, এবং সময়টা হলো 1182 খ্রিস্টাব্দ। 1182 খ্রিস্টাব্দের সময় এই চান্ডেল বংশের রাজা ছিলেন পরমদি দেব বা পরমর্দি, আর এই চৌহান সাম্রাজ্যের রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান এই চান্ডেল বংশের উপর আক্রমণ করেন এবং একটা লড়াই হয়, যেটাকে বলা হয় ব্যাটেল অফ মহোবা। এই ব্যাটেল অফ মহোবার পরে পৃথ্বীরাজ চৌহান এই চান্ডেল সাম্রাজ্যকে নিজের আন্ডারে নিয়ে নেয়। ফলে এই চান্ডেল সাম্রাজ্যের শেষ শাসক বলা হয় এই পরমর্দি বা পরমদি দেবকে। তো আমরা এখানের বেশিরভাগ বংশ সম্পর্কেই মোটামুটি জেনে ফেলেছি। এবার এর পরে বাকি রইল চৌহান। চৌহান আর এখানে ত্রিপুরী কলচুরি, এটা আমরা এর পরে ক্লাসে গিয়ে আলোচনা করব।